শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলবো সমসাময়িক শিশু স্বাস্থ্য বিষয়ক একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ডেঙ্গু। এই ডেঙ্গুটা কিন্তু এই যে বর্ষাকালের পরবর্তী সময়ে খুব প্রকোপটা বেড়ে যায়। এর কারণ, এর চিকিৎসা পদ্ধতি, এর প্রতিকার, এই সব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডাক্তার কানিজ সুলতানা ম্যাডাম এবং ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান স্যার। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা? ম্যাডাম, এই সময়ে এই যে বর্ষাকালটা শেষ হলো এবং এর পরবর্তী সময়ে কিন্তু আমাদের অনেক বেশি মশার প্রকোপটা যেহেতু বাড়ে, বংশবৃদ্ধিটা বেড়ে যায় এবং তার ফলশ্রুতিতে মশাবাহিত যে রোগ, বিশেষ করে ডেঙ্গু, আমাদের দেশে কিন্তু প্রকোপটা অনেক বেড়ে যায়। এই বিষয়ে যদি আপনি এখন তো রোগীর প্রকোপটা একটু বাড়ছেই, এই বিষয়ে যদি আপনি একটু সহজে বলেন যে কীভাবে উপসর্গগুলি নিয়ে আসছে আমাদের কাছে। এই সময়ে কিন্তু শিশুরা আমাদের কাছে তীব্র জ্বর নিয়ে আসছে এবং জ্বর কিন্তু সারা বছরেরই একটা শিশুদের রোগ, কিন্তু বিশেষ করে এই সময়টাতে যখনই শিশুর জ্বর হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদের ভাবতে হবে যে এই জ্বরটা কি সাধারণ সর্দি কাশি জ্বর, সাধারণ ভাইরাসজনিত জ্বর, নাকি ডেঙ্গু জ্বর। আচ্ছা। এবং আমাদেরকে ডেঙ্গু জ্বরকে আলাদা করা খুবই জরুরি। তাহলে এই সময়ে শিশু যদি জ্বর নিয়ে আসে, আমি আমাদের বাবা মাদের বলবো, অভিভাবকদের বলবো যে আপনারা সতর্কভাবে ভাবুন অন্য আরও কোনো লক্ষণ আছে কিনা যেটা দেখে মনে হয় যে এটা ডেঙ্গু কিনা। আচ্ছা। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে তাহলে কোন লক্ষণগুলো দেখলে আমি বলবো যে এটা সাধারণ ভাইরাসজনিত জ্বর না বা অন্য কোনো জ্বর না, এটা ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বরের কিছু লক্ষণ আছে। একটা হলো জ্বরের তীব্রতা অনেক বেশি হয়, 102, 3, 4 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, 5 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর হয়, তীব্রতা অনেক বেশি থাকে। এবং জ্বরটা সাধারণ আমরা যে জ্বর কমানোর জন্য যে ওষুধটা আমরা খেয়ে থাকি প্যারাসিটামল, এই প্যারাসিটামল ওষুধটা খাওয়ার পরও দেখা যায় যে জ্বরের যে তাপমাত্রার যে প্রকোপটা সেটা ঠিক 100-র নিচে কখনোই আসছে না। এই ধরনের একটা সব সময়ের জন্য জ্বরটা সারাক্ষণই থাকছে, এটা একটা তীব্র জ্বর সারাক্ষণ থাকছে। এছাড়া শিশুরা, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আসলে এই লক্ষণগুলো অত ভালো বোঝা যায় না, তারপরেও হতে পারে যে তার সমস্ত শরীরে ব্যথা করছে। শিশুরা বলে যে পায়ে ব্যথা করছে। শিশুরা কিন্তু সবসময় জন্য বলতেও পারে না। একদম বেশি ছোট শিশুরা এই জ্বরের সঙ্গে অনেক বেশি কান্নাকাটি করছে, ধরলেই কান্নাকাটি করছে, মনে হচ্ছে যেন শরীরে ব্যথা করছে। শরীর ব্যথা একটা অন্যতম। একটু বড় শিশুরা কিন্তু বলতে পারে, 5 বছরের উপরে শিশুরা বলতে পারে যে তার চোখে ব্যথা করছে, মাথা ব্যথা করছে, চোখের পেছনে ব্যথা করছে, এই ধরনের লক্ষণগুলো। আবার অনেক সময় দেখা যায় যে তীব্র জ্বরের সঙ্গে শরীরে লাল লাল দানা ওঠা, আচ্ছা, র্যাশ দেখা যায়। এখন কিন্তু আরও একটা জিনিস চলছে, হামও চলছে। তো এই যে হাম আর ডেঙ্গু র্যাশ, এটা নিয়ে কিন্তু এখন আমরা একটা কনফিউশনে পড়ে যাচ্ছি যে এটা হামের র্যাশ নাকি ডেঙ্গুর র্যাশ। ডেঙ্গুও কিন্তু এরকম র্যাশ নিয়ে আসতে পারে, অর্থাৎ শরীরে লাল লাল দানা নিয়ে দেখা দিতে পারে। তাহলে আমরা কিভাবে আলাদা করব? একেবারে হামের র্যাশ যেটা থাকে, যে দানা উঠে যে লাল যে র্যাশটা দেখা যায়, সেটা সাধারণত মুখে কপাল থেকে শুরু হয়, কপাল থেকে শুরু হয়ে কানের পেছনে এভাবে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে এবং দানাদার হয়, একটু উঁচু দানাদার মতো মনে হয়। কিন্তু ডেঙ্গুর র্যাশ যেটা, সেটা এইরকম একটা যে ধরন, এই ধরনটাকে উপর থেকে শুরু হয়ে নিচে নামবে এরকম কোনো ধরন যে কোনো জায়গায় হতে পারে। এবং দেখা যায় যে বাচ্চার মুখটা যেন মনে হচ্ছে যে একদম লালচে হয়ে আছে, যখনই জ্বর হচ্ছে মনে হচ্ছে যে বাচ্চার মুখটা লালচে হয়ে যাচ্ছে। এই ধরনের লক্ষণ যদি দেখা দেয় তখন কিন্তু আমাদেরকে সন্দেহ করতে হবে যে এটা ডেঙ্গু কিনা। এটাই আমাদের বলবো। প্রথমে এই রকম উপসর্গগুলো নিয়ে আমি অনেক ধন্যবাদ ম্যাডাম। স্যার, আপনার কাছে জানতে চাবো, এই যে উপসর্গ নিয়ে আসলো এবং ম্যাডাম খুব সুন্দর মতোই বললেন যে এখন কিন্তু হামেরও সময়। সো ডেঙ্গু হোক বা হাম হোক, আমাদের দুইটা বাচ্চাকেই তো কনসার্নে নিতে হবে। কিন্তু এছাড়াও অন্যান্য যে রোগগুলি আছে, যেমন টাইফয়েডের মতো ঝুঁকিপূর্ণ জ্বরের উপসর্গটাও থাকতে পারে, বা যে কোনো ভাইরাল ফিভার হতে পারে। সাধারণ হলে তো এটা আমরা নর্মাল প্যারাসিটামল জাতীয় ওষুধের মাধ্যমে, কিন্তু কোনো একটা সহজ রোগকে যেন বিবেচনা করতে গিয়ে ঝুঁকিপূর্ণ রোগের মধ্যে না ফেলে দিই, এইটা নিয়ে কিভাবে একটা বাচ্চার বাবা মা
মানে বুঝতে পারবে বা ডাক্তারের কাছে যাবে, বা কোন পর্যায়ে ডাক্তারের কাছে যাওয়া উচিত? বাচ্চাদের ক্ষেত্রে রোগের যে লক্ষণ, একই রোগের লক্ষণ বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে একটু ভিন্নভাবে আসতে পারে। এক, দুই নম্বর কথা হচ্ছে যে বাচ্চাদের একই লক্ষণ বাচ্চার মধ্যেও দেখা দিলে বাচ্চা সেটি প্রকাশ করার সমস্যা দেখা দেয়। যেমন ডেঙ্গু হলে সাধারণত রেট্রোঅরবিটাল পেইন হয়, কিন্তু কোনো বাচ্চা আসলে সেটা এক্সপ্রেস করার মতো অবস্থায় থাকে না। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে এই রোগ নির্ণয়ের যে বিষয়টা, এটা একটু জটিল। জটিল এই অর্থে যে আমরা বাচ্চাদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে রোগীর পার্ট থেকে যে সহায়তাটুকু পাওয়ার কথা সেইটুকু পরিপূর্ণভাবে আসলে পাই না। সেক্ষেত্রে আমাদের অনেক কিছু অন্যভাবে চিন্তা করতে হয়। যেমন যদি হাই ফিভারের সাথে বাচ্চা যদি প্রচণ্ড কান্নাকাটি করে, অথবা বাচ্চার কোনো গিরা যদি ব্যথা হয়, বাচ্চার প্রস্রাব কমে যায়, অথবা বাচ্চার যদি আপনার র্যাশ হয়, র্যাশটা তো টিপিক্যালি মিজলস এবং ডেঙ্গু দুইটাতেই আসতে পারে, এবং দুইটা র্যাশের যে পার্থক্য সেটা কানিজ বলেছে। এছাড়াও যে ডেঙ্গুর যে অন্য সমস্যাগুলো সেগুলোও আমাদেরকে বিবেচনায় নিতে হবে। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে, আর আপনি যে কথাটি বলেছেন এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা ডেঙ্গু এবং হাম এই দুইটাতে ফোকাস করতে যেয়ে অন্য কোনো জটিল রোগ মিস করি কিনা। সেই কারণে আমরা যারা শিশু বিশেষজ্ঞ তারা একটা বাচ্চার ক্ষেত্রে সব সম্ভাবনাগুলোকে সামনে নিয়েই আসলে বাচ্চার কাছ থেকে প্রপার, বাচ্চার মা বাবার কাছ থেকে প্রপার হিস্ট্রিটা নিই, আমরা এক্সামিনেশনগুলো ঠিকভাবে করার পরে তারপর আসলে একটা সিদ্ধান্তে যাই। সুতরাং আমরা কখনোই হাম বা ডেঙ্গু নির্ণয় করতে যেয়ে অন্য জটিল রোগগুলো মিস হোক সেটা কখনোই কাম্য নয় এবং চাচ্ছি না। এখন হাম বা ডেঙ্গু এই দুইটা রোগের ক্ষেত্রে ধরন একটু আলাদা, আমাদের ম্যানেজমেন্টের পদ্ধতিও আলাদা, এবং ডায়াগনস্টিক প্রসিডিউর আলাদা, ফলো আপ পদ্ধতিও সম্পূর্ণ আলাদা। সুতরাং আমরা যখন মোটামুটি নিশ্চিত হব যে বাচ্চার ডেঙ্গু হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের বাচ্চার ফলো আপ থেকে শুরু করে একেবারে ট্রিটমেন্টের অপশন পর্যন্ত সম্পূর্ণ আলাদা একটা প্রোটোকল অনুযায়ী মেনটেন করতে হবে। আবার ডেফিনেটলি হামের জন্য আলাদা প্রোটোকল। তবে হামের জন্য ওইরকম নির্দিষ্ট প্রোটোকল আমরা অনুসরণ না করলেও ডেঙ্গুর ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা হয়, কারণ ডেঙ্গুর ক্ষেত্রে আসলে বিভিন্নমুখী সমস্যা দেখা দেয়, এবং এই বিভিন্নমুখী সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য আমরা খুব সতর্ক থাকতে এবং যেহেতু হামের জন্য আমরা জানি যে দীর্ঘমেয়াদী কমপ্লিকেশনগুলি বেশি, আর মানে ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যাবে অ্যাকুইট ক্রাইসিস ডেভেলপ করে, ক্রাইসিসটাই বেশি সেই জন্যই আমাদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর ক্ষেত্রে অ্যাকুইট ক্রাইসিস এবং জীবন সংহারী যে লক্ষণগুলো খুব দ্রুতই বাচ্চাদের ক্ষেত্রে খারাপ হয়ে যেতে পারে, সেজন্য প্রত্যেকটা ধাপেই সতর্ক থাকতে হবে। নিব ছোট্ট একটি বিরতির পরে আমরা এসে কথা বলবো চিকিৎসা বিষয়ে কোন কোন পর্যায়ে আমাদের খুব সতর্ক নিয়ে নেক্সট পদক্ষেপ নিতে হয়। বিরতির আগে আমরা কথা বলছিলাম ডেঙ্গুর যে সংক্রমণটা বাড়ছে এখন এই সময় বাচ্চাদের ক্ষেত্রে কি কি উপসর্গ নিয়ে প্রেজেন্ট করতে পারে, এবং তার পরবর্তীতে কিভাবে আমাদের চিকিৎসা পদ্ধতি শুরু হবে। স্যার, আপনি খুব সুন্দর করে বলছিলেন যে হাম হোক বা ডেঙ্গু হোক, আমাদের কিন্তু বিভিন্ন স্টেপে সাইন সিমটম দেখে আমাদের পরবর্তী ধাপে যেতে হয়, এবং ডেঙ্গুর ক্ষেত্রে এই যে ক্রাইসিসগুলি খুব ঝুঁকিপূর্ণ, মানে জীবন লাইফ রিস্ক অবস্থা। একটু সহজে যদি আমাদেরকে বুঝিয়ে দেন যে কি কি কনসার্নের জন্য অ্যাকচুয়ালি ডেঙ্গুটা এত লাইফ থ্রেটেনিং অবস্থা হতে পারে। ডেঙ্গুর জ্বরের সাথে অন্য জ্বরের পার্থক্য হচ্ছে যেটা হচ্ছে যে বাচ্চার প্লাজমা লিকেজ হয়। আচ্ছা, ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে এই প্লাজমা লিকেজটাই ডেঙ্গু জ্বরের মানে অন্য জ্বর থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলার জন্য যথেষ্ট। এই প্লাজমা লিকেজের জন্য আসলে বাচ্চার বহুমুখী সমস্যা দেখা দেয়। এখন ডেঙ্গু শক সিনড্রোম থেকে শুরু করে অন্য যে জীবন সংহারী যে ক্রিটিক্যাল যে কন্ডিশনগুলো সেগুলো আসে। এখন চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আমরা প্রথমভাবে ডেঙ্গু যখন আমরা ডায়াগনোসিস করব, ডেঙ্গু ডায়াগনোসিস করার পরে যে সবার ক্ষেত্রেই যে বিষয়টি সবাই খুব সহজভাবে চিন্তা করে থাকে সেটা হচ্ছে যে ডেঙ্গু যেহেতু হয়েছে তাহলে
তাকে পানি দিলাম, ফ্লুইড মেনটেন করলাম ঠিকঠাক, তারপরে প্যারাসিটামল দিলাম, রেস্ট রাখলাম, ঠিক হয়ে গেলাম। আসলে ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতিটা এতটা সরল না। ডেঙ্গু যখন বাচ্চা ডেঙ্গুতে আক্রান্ত হয় তখন আমরা বাচ্চার ওই যে বললাম যে প্লাজমা লিকেজের ব্যাপারটা, সেই প্লাজমা লিকেজ ডেঙ্গু হলে আমাদের মধ্যে খুব কমন একটি ভুল ধারণা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে আমরা সারাক্ষণ বাচ্চার প্ল্যাটলেট কাউন্টের দিকে তাকাই থাকি। এটা হচ্ছে আমাদের ডেঙ্গু ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা ডেঙ্গু সম্পর্কে সচেতনতার ক্ষেত্রে এটি হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা, সবচেয়ে বড় ভুল ধারণা। আসলে ডেঙ্গুর ক্ষেত্রে প্ল্যাটলেট একটা ইম্পর্টেন্ট ইস্যু, ইম্পর্টেন্ট ব্যাপার অবশ্যই, কিন্তু কখনো কখনো 20 বা 30 হাজার প্ল্যাটলেটও বাচ্চা ভালো থাকতে পারে, বা আবার অনেক সময় দেখা যায় যে 1 লক্ষ প্ল্যাটলেট 1 লক্ষের উপরে থাকার পরেও বাচ্চা প্রচণ্ড রকমের খারাপ হয়ে যায়। এখানে আমাদের কনসেন্ট্রেশনটা, চিকিৎসাগত যে মানে কনসেন্ট্রেশনটা, সেটা আমরা যেন সম্পূর্ণরূপে প্ল্যাটলেটের উপর ফোকাস না করি, প্যাকড সেল ভলিউম বা প্ল্যাটলেটের উপর ফোকাস না করি। এখন আমাদের যেটা হয় ডেঙ্গুতে আমরা সাধারণত যেটা বাচ্চার ব্লাড প্রেশারটা খুব মনিটর করতে হয়, র্যাশ আসছে কিনা সেটা মনিটর করতে হয়। ডেঙ্গুতে যেটা হয় সেটা হচ্ছে এখন এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম হচ্ছে। এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম হচ্ছে ডেঙ্গুর সাথে ডেঙ্গুর কারণে অন্য যে শরীরের অর্গানগুলো সেগুলোও ডেঙ্গুর কারণে অ্যাফেক্টেড হচ্ছে। সুতরাং সেদিকেও আমাদের খুব ভালো নজর রাখতে হবে। এখন এটার জন্য আমরা যেটা করি, একটা ফলো আপ, ডেঙ্গু রোগীকে খুব ফলো আপে রাখি। প্রথমে ফলো আপের প্রথম পর্যায়ে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে বাচ্চাকে অবশ্যই সারাক্ষণ মশারির ভিতরে রাখতে হবে। কারণ হচ্ছে একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে ডেঙ্গুর বিশেষত্ব হচ্ছে এটাই যে ডেঙ্গু যেমন হামের ক্ষেত্রে যেটা যে মানুষ থেকে মানুষেই, যেমন হাঁচি কাশির মাধ্যমে কিন্তু ডেঙ্গু জ্বর কখনোই মানুষ থেকে মানুষে আপনার ট্রান্সমিশন হবে না। সুতরাং ডেঙ্গু আক্রান্ত একটা রোগীকে যখন এডিস মশা কামড়াবে এবং সেই এডিস মশা যখন আপনাকে কামড়াবে তখনই শুধু আপনার ডেঙ্গু জ্বর হবে। সুতরাং আমরা ডেঙ্গুর চিকিৎসার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি করব সেটি হচ্ছে বাচ্চাকে মশারির ভিতর দিয়ে, আইসোলেটেড না, কিন্তু মশা যেন তাকে না কামড়াতে পারে, এটা এনশিওর করা। দ্বিতীয় ধাপে যেটা করব সেটা হচ্ছে আমরা তার প্রচণ্ড জ্বর থাকলে সেই জ্বরের জন্য যে জ্বরের যে সিমটোমেটিক চিকিৎসা সেটা নিব, এবং এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো মতেই অ্যানিসাইডি জাতীয় ওষুধ যেমন আইবুপ্রোফেন, কিটোপ্রোফেন এই ওষুধগুলো যেন আমরা কখনোই ব্যবহার না করি। তৃতীয়ত যেটা আমরা খেয়াল রাখতে বলবো, সবসময় আমরা বাচ্চার হেমাটোক্রিটটার দিকে একটু খেয়াল করি। সিবিসিটা সাধারণত আমরা প্রায় প্রতিদিনই করার চেষ্টা করি। সেই সিবিসি থেকেই আমরা আসলে বাচ্চার অনেক ইনফরমেশনগুলো পাচ্ছি। একটা হচ্ছে যে প্ল্যাটলেটের কাউন্টের ব্যাপারটাও পাচ্ছি, দ্বিতীয়ত যেটা হচ্ছে হেমাটোক্রিটের ব্যাপারটা। হেমাটোক্রিটের ব্যাপারটাতে আমরা ক্লিনিক্যালিও কিছু জিনিসপত্র দেখি, যেমন ক্লিনিক্যালি আমরা ব্লাড প্রেশারটা মেনটেন করি। যদি তার পালস প্রেশারটা কমে যেতে থাকে তাহলে বুঝতে হবে যে তার প্লাজমা লিকেজ বেশি হচ্ছে এবং বাচ্চা শকের দিকে চলে যাচ্ছে। পালস দেখতে হবে, রেগুলার পালস। যদি তার পালসটা যদি খুব কুইক হয়, 3D পালস হয়, তাহলে বুঝতে হবে যে বাচ্চার লিকেজটা বেশি হচ্ছে। তখন বাচ্চাকে আপনার শকের ম্যানেজমেন্ট দিতে হবে। এখানে এই কারণে শকের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যেটা যে শকের ম্যানেজমেন্টের ক্ষেত্রে মেটিকুলাস ফ্লুইড ম্যানেজমেন্ট এটা হচ্ছে কি রোল টু ট্রিট দ্য ডেঙ্গু পেশেন্ট। মেটিকুলাসলি তার ফ্লুইডটা মেনটেন করতে হবে, একদম ক্লোজলি মনিটর করে তার প্রতিদিনের প্রয়োজনীয় ফ্লুইড এবং কি ধরনের ফ্লুইড আমরা দিব সেটা একেবারে নির্ণয় করে সেই ফ্লুইডটা মেনটেন করা হচ্ছে ডেঙ্গু রোগীর বাচ্চার ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয়। আর সাথে যে বিষয়গুলো সেটা হচ্ছে যে তার ফলো আপে যেন এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোমগুলো না হয়, সেই জন্য আমরা লিভার ফাংশন টেস্ট, সিরাম ক্রিয়েটিনিন বা যে অন্য অর্গান স্পেসিফিক যে টেস্টগুলো সেগুলো করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে খুব সহজে বলেছেন। কিন্তু ম্যাডাম, আমি আপনার কাছে জানতে চাবো, এই যে মানে স্যার বললেন যে ডেঙ্গু রোগীটাকে হাসপাতালেই যে ভর্তি করতে হবে, সব রোগীকেই যে একই চিকিৎসা করতে হবে তা না, কিন্তু অন্য রোগের সাথে কনসিডার করে আমাদের এই যে রেগুলার ব্লাড টেস্ট করতে হবে নাকি স্যালাইন দিতে হবে, এই জিনিসটা কি করণীয়, আমাদের কোন পর্যায়ে কি করতে হবে সেটা যদি একটু সহজে বলেন। আসলে ডক্টর মাহমুদ তো বললেন যে ডেঙ্গুর অসুবিধা, আমরা ডেঙ্গু হলেই যে আতঙ্কিত হতে হবে এটাও না, আবার ডেঙ্গুকে সাধারণভাবেও নেওয়ার কোনো সুযোগ নাই। আসলে ডেঙ্গু যদি আমরা বলি যে
কিভাবে কখন আমরা সতর্ক হব বা কখন আমরা মনে করব যে আমার এখন হাসপাতালে যাওয়া দরকার, এই লক্ষণটা কিন্তু জানাটা জরুরি। তখন ডেঙ্গু একটা জ্বর, এটাকে আমরা একটা ভাইরাসজনিত জ্বর, এবং জ্বর থাকবে। জ্বর আমরা প্রথমেই আমি বলেছিলাম যে অনেক জ্বর থাকবে, এখন এরকম 5 থেকে 7 দিন জ্বর থাকতে পারে, হাই ফিভার থাকতে পারে। ডেঙ্গুর সময়ে আমরা কখন আমরা ভাববো যে এটা আর আমাকে বাসায় থাকা যাবে না, আমাকে একজন হসপিটালে যেতে হবে, এটার জন্য কিছু লক্ষণ আমাদেরকে জানা থাকতে হবে। কিছু লক্ষণ দেখা দিলে আমরা তখন হসপিটালে দ্রুত যাব। তার ভিতরে প্রধান একটা লক্ষণ হলো যদি শরীরের কোনো জায়গা থেকে কোনো রক্তপাত হয়, অর্থাৎ নাক দিয়ে বা দাঁত ব্রাশ করার সময় রক্ত যাচ্ছে, অথবা প্রস্রাব করার সময় রক্ত যাচ্ছে, বা পেশাবের রংটা লালচে হয়ে গিয়েছে, বা পায়খানার রংটা কালচে হয়ে গিয়েছে বা লাল হয়ে গিয়েছে, এসব ক্ষেত্রে, বা শরীরের যে কোনো জায়গায়, আমরা তখন র্যাশের কথা বলছিলাম, র্যাশ না, কোথাও কালো কালো বা লাল লাল রক্তের মতো দানা দেখা যাচ্ছে, এসব ক্ষেত্রে কিন্তু আমাদেরকে হসপিটালে যেতে হবে। এছাড়া যদি তীব্র পেটে ব্যথা হয়, বাচ্চার যদি তীব্র পেটে ব্যথা হয় এবং বমি শুরু হয়, এমন বমি যে বমি কোনোভাবেই থামছে না, ঘন্টায় 4 বারের বেশি বমি হয়ে যাচ্ছে, এইসব লক্ষণ যদি দেখা দেয়, অথবা যদি তার ডায়রিয়া শুরু হয়, পাতলা পায়খানা শুরু হয়, তীব্র পাতলা পায়খানা হয়, এবং স্যার যেটা বলছিলেন যে এক্সপ্যান্ডেড ডেঙ্গু বলে একটা আমরা শব্দ বলছিলাম, অর্থাৎ ডেঙ্গু তো আমরা সাধারণভাবে ভাবি যে এটা জ্বর হচ্ছিল, কিন্তু এই জ্বরটাই যখন আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অন্য অঙ্গগুলোকে আক্রান্ত করে, তার ভিতরে অন্যতম লিভার, বা আমাদের যদি লিভার আক্রান্ত হয় অথবা কিডনি আক্রান্ত হয়, এবং ডেঙ্গুর এটা কিন্তু আক্রান্ত হতে পারে, তাহলে লক্ষণটা আমরা কি লক্ষণ দেখে বুঝতে পারবো? একটা হলো যদি লিভার আক্রান্ত হয়, পেটের উপরের দিকে তীব্র ব্যথা হতে পারে, অথবা জন্ডিসও দেখা দিতে পারে। অথবা আমরা যদি কিডনি আক্রান্ত হয়েছে, এটা কীভাবে বুঝতে পারবো? বাচ্চা যেমন প্রস্রাব করছিল তার চেয়ে কম করছে, বা 12 ঘন্টার বেশি বাচ্চা কোনো প্রস্রাবই করলো না, সেক্ষেত্রে কিন্তু আমরা মনে করব। এছাড়া এটাকে ডেঙ্গু থেকে কিন্তু হার্টেও চাপ পড়তে পারে, যেমন আমরা এখান থেকে ডেঙ্গু থেকে মায়োকার্ডাইটিস বলে একটা জটিল অবস্থা তৈরি হতে পারে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বাচ্চার প্রেশার কমে যেতে পারে, তীব্র বুকে ব্যথা অনুভব হতে পারে। আর বাচ্চা যেটা বারবার বলা হচ্ছিল যে প্লাজমা লিকেজ মানে হলো আমাদের রক্তনালীর মধ্যে কিন্তু শুধু রক্ত আছে তা না, পানিও আছে। সেই পানিটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় প্লাজমা বলছি। তো ডেঙ্গুর যে মারাত্মক ঘটনাটা ডেঙ্গু ভাইরাসটা ঘটায়, সেটা হলো এটা তো একটা আমাদের যে পাইপলাইন, যেটা পানির পাইপলাইনের মতো, এই সমস্ত শরীরে আমাদের শিরা এবং ধমনী দিয়ে এই রক্তটা চলাচল করছে, এবং এই পানিটাও, এই যে প্লাজমাও যাচ্ছে সঙ্গে। তো এই যে ধমনীগুলো আছে, সে ধমনীগুলো যদি কোনো কারণে, ডেঙ্গু ভাইরাসটা যেটা করে যে এখানে ছোট ছোট ছিদ্র তৈরি করে, আসলে আমরা যদি আমাদের সাধারণ ভাষায় বলি, সহজ করে বলতে চাই, যে তখন এই ছোট ছোট ছিদ্র দিয়ে কিন্তু রক্ত বেরিয়ে আসে না, এই ছোট ছোট ছিদ্র দিয়ে যে পানি, প্লাজমা যেটা আছে, সেটা আমাদের যে শিরা পথে চলার কথা ছিল সেটা তার বাইরে বেরিয়ে আসে, যার জন্য কি হতে পারে? এটার একটা অন্যতম লক্ষণ আমরা বলছিলাম যে বাচ্চার যে প্রেশার থাকে সেটা অনেক কমে যেতে পারে, এবং বাচ্চা সেখান থেকে অজ্ঞান হয়ে যেতে পারে। প্রেশার অনেক বেশি কমে যেতে, প্রেশার কমে যাচ্ছে কিভাবে বুঝবো? হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা দেখে আমরা বুঝতে পারি, বা বাচ্চা একদম নেতিয়ে পড়েছে, এখান থেকে কিন্তু বোঝা যায় যে প্রেশারটা কমে যাচ্ছে, হয়তো আমরা সাধারণভাবে ধারণা করতে পারি। এই যে প্লাজমা লিকেজটাকে আমরা এই জন্য এবং এটা কিন্তু কখন শুরু হয়? যখন তীব্র জ্বর থাকছে তখন কিন্তু অনেক সময় এটা শুরু হয় না। এই যে বিপদের সময়টা কখন শুরু হবে? এটা সাধারণত শুরু হয় জ্বর যখন কমে যায়। আচ্ছা, তারপরে তার মানে ডেঙ্গুর যে প্রথমে আমি ভয়টা পাই উচ্চ টেম্পারেচার নিয়ে, সেটা যখন সেরে যাওয়ার মতো ভাবতেছি বাচ্চা সুস্থ হয়ে গেছে, যখন আর জ্বর নাই, এই জ্বর নায়ের পর থেকে 72 ঘন্টা, এটা কিন্তু খুবই
গুরুত্বপূর্ণ একটা সময়। এই যে প্লাজমা লিকেজ নিয়ে বা আমরা বলছি যে রক্ত থেকে পানিটা বেরিয়ে যাচ্ছে, আমাদের ধমনী থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে তো আর বাইরে চলে যায় না, শরীরের মধ্যেই থাকে, অর্থাৎ সেটা ধমনীতে নাই, যার জন্য ধমনী থেকে যে হার্টে যাবে, আমাদের শরীরের সব জায়গায় যে রক্ত চলাচল সেটা ব্যাহত হবে। কিভাবে বোঝা যায়? পায়ে পানি চলে আসতে পারে, পেটে পানি চলে আসতে পারে, পায়ে বা পেটে পানি জমা হতে পারে, যেহেতু পানিটা লিক হচ্ছে সেটা আমার শরীরে বিভিন্ন চামড়ার নিচে জমা হতে পারে। অনেক ধন্যবাদ ম্যাডাম এবং স্যার, আপনারা দুজনে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমাদেরকে বলেছেন যে ডেঙ্গুর যে পরবর্তী ঝুঁকিগুলি, এগুলি লাইফ থ্রেটেনিং অবস্থাতে চলে যায় এবং এই সময় আমাদের সতর্ক থাকতে হবে, কিন্তু তার আগেও আরও কিছু পদক্ষেপ নেওয়া যায় কিনা সে বিষয়গুলি নিয়ে কথা বলবো। নিব ছোট্ট একটি বিরতি। বিরতির আগেই আমরা ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ এবং এর লাইফ থ্রেটেনিং যেই উপসর্গগুলি আছে সেগুলি নিয়ে স্যার ম্যাডামের কাছ থেকে শুনছিলাম। এখন আমরা জানতে যাব ডেঙ্গুর একটা খুব কমন যে বিষয়টা থাকে, জ্বর হয়েছে, আমাদের দেশের একটা অভ্যাস, অনেক হাই ফিভার, অ্যান্টিবায়োটিক শুরু করে দেয় নিজের থেকেই, বাসা থেকে অথবা ফার্মেসির দোকান থেকে। এই জায়গাতে সতর্ক থাকা কতটুকু জরুরি? এবং আরেকটা জিনিসও আছে, এটা বলে নিয়ে আপনার কাছে জানবা যে অনেকে আবার মনে করে ডেঙ্গুর সময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবেই না, কিন্তু কিছু কিছু সময় তো ডেঙ্গুর মধ্যেও অ্যান্টিবায়োটিকের ব্যবহার প্রয়োজন পড়ে। এটা চিকিৎসকরা বুঝবে কেন কোন জায়গাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগবে বা লাগবে না, সেটা যদি একটু বলেন। ধন্যবাদ। আসলে ঠিকই বলেছেন যে আমরা জ্বরের চিকিৎসা আমাদের একটা কমন সাধারণ একটা ভাবনা আমাদের অভিভাবকদের, যে জ্বর 5 দিন হয়ে গিয়েছে এবং অনেক জ্বর, সুতরাং এখানে অ্যান্টিবায়োটিক না দিলে হবে না। এবং আমাদের এখনো পর্যন্ত অ্যান্টিবায়োটিক ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক কেনা যাবে না, এই অবস্থাটা এখনো আমরা তৈরি করতে পারিনি। সুতরাং দেখা যায় যে বাবা মারা নিজেরাও আগে ডক্টর দিয়েছিলেন জ্বর আসলে, তো সেই অ্যান্টিবায়োটিকটা এনে খাইয়ে দেন। এটা কিন্তু আমাদের একটা একেবারে সাধারণ একটা প্র্যাকটিস আমাদের একটা। এখন ডেঙ্গু আমরা কি বলছি, এটা একটা ভাইরাস, আর অ্যান্টিবায়োটিক আমরা কার জন্য ইউজ করি? ব্যাকটেরিয়ার জন্য। এটা থেকেই বোঝা যাচ্ছে যে আসলে ডেঙ্গুতে অ্যান্টিবায়োটিক লাগবে কিনা। ভাইরাসের জন্য তো অ্যান্টিবায়োটিক না, সুতরাং ডেঙ্গুতে অ্যান্টিবায়োটিক লাগছে না, লাগবে না। আপনার প্রশ্ন হলো যে কখন লাগবে, দিতে হবে কিনা। আসলে এখন ডেঙ্গু তো একটা ভাইরাস, এবং এই ভাইরাস যে কোনো সংক্রমণের পরেও কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, এবং তখন শিশু অন্য ব্যাকটেরিয়া দ্বারাও আক্রান্ত হতে পারে। এখন শিশু এই ডেঙ্গুর পাশাপাশি যদি অন্য ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে। এখন বাবা মারা অনেক সময় খুব সচেতন ভাবেন, এটা অবশ্যই ভালো ভাবনা, যে ডক্টরের কাছে গেলাম তো আমাকে, আমি জানি ডেঙ্গুতে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, আবার আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, এই প্রশ্নটা কিন্তু আসে, চলেই আসে। তো এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা যিনি দেখছেন ওই চিকিৎসকই নিতে পারবেন, উনি নেবেন। এবং ডেফিনেটলি তখন তো আমাদের রক্তের পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো। স্যার, আমি আপনার কাছে জানতে চাবো যে এই যে ডেঙ্গুর সময় আমরা যে রক্ত পরীক্ষা করি, বিভিন্ন রকম রক্ত পরীক্ষা করতে হয়, বিশেষ করে ম্যাডাম বলেছেন যে পেটে ব্যথাটা একটা খুব গুরুত্বপূর্ণ সাইন আমাদের জন্য। তো এরকম ক্ষেত্রে আমাদের আলট্রাসোনো বা অন্যান্য যে টেস্টগুলি করা হয়, কোন ধরনের টেস্টটা অ্যাকচুয়ালি বাসা থেকে অনেকেই যে নিজে টেস্ট করে ফেলে, করতে পারলে ভালো হয়? যেমন ডেঙ্গু NS1টা করে ফেলতে পারে অনেকেই, যে হাসপাতালে গিয়ে ভিড় না করে নিজে এটুকু ফাইন্ড আউট করে ফেলাটা অনেক সময় উপকারী হয়। এই বিষয়ে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি কানিজের একটা প্রসঙ্গের আবার নতুন করে একটু বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা বিষয় ব্যাপকভাবে প্রচলিত, যে ডেঙ্গু জ্বর হলে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। এই যে বিষয়টা, যার কারণে অনেক সময় ডাক্তারদের উপরও রোগীরা চড়াও হয়, যে আমার বাচ্চার তো ডেঙ্গু হয়েছে, আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন কেন, আপনার বাচ্চার তো ক্ষতি হবে। এই বিষয়টাতে আসলে পরিষ্কার করে আমার মনে হয় যে রোগীর আত্মীয় স্বজন বা বাবা মায়ের বোঝা উচিত, সেটা হচ্ছে যে ডেঙ্গু জ্বরে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই, এটি পরিষ্কার কথা। কিন্তু আপনার বাচ্চা যদি ডেঙ্গুর সাথে
ইউটিআই হলো বা ডেঙ্গুর সাথে এন্টেরিক ফিভার হলো অথবা ডেঙ্গুর কারণে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রপার অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে হবে। এখন আসি আপনার যে প্রসঙ্গটা, যে আমাদের আলোচনায় আসলে একটা বাবা মারা মনে হচ্ছে এতক্ষণে আতঙ্কে পড়ে গেছে আমার ধারণা। তা আমরা সেই আতঙ্ক থেকে আগে আমার বাবা মাদেরকে মুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে ডেঙ্গু হলেই হাসপাতালে ভর্তি হয়ে যেতে হবে, ডেঙ্গু হলেই রাশি রাশি রক্ত পরীক্ষা, ডেঙ্গু হলেই অনেক ভয়ের অনেক ভীতির ব্যাপার, আসলে ব্যাপারটা সেরকম মোটেই নয়। হ্যাঁ, ডেঙ্গু হলে বেশিরভাগ ডেঙ্গু রোগীর চিকিৎসা আমরা ঘরে বসেই করাই এবং ঘরে বসেই করতে পারি। শুধু কিছু ডেঞ্জার সাইন, যেই ডেঞ্জার সাইনগুলো আমাদের ডক্টর কানিজ খুব সুন্দরভাবে অবতারণা করেছে, সেই ডেঞ্জার সাইনগুলো যদি থাকে সেই ক্ষেত্রে ডেঙ্গু রোগীকে হসপিটালে আনতে হবে। এই ডেঞ্জার সাইনগুলো ছাড়া আপনাদের ডেঙ্গু রোগ নিয়ে মানে অতি আতঙ্কের কোনো কারণ নেই। ডেঙ্গুর কে একটা সময় কসমোপলিটন সিটি বলা হতো। কসমোপলিটন সিটি মানে হচ্ছে ঢাকা বা ঢাকার বড় বড় সিটিগুলোর সাথে। এখন কিন্তু আসলে প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। এখন প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে যে ডেঙ্গু এখনও আমার অন্য পেরিফেরি শহরগুলোতে, মানে ঢাকায় ট্রাভেল না করলে ডেঙ্গু হবে না, একটা সময় এই বিষয়টা প্রচলিত ছিল। এখন কিন্তু সেই বিষয়টা থেকে অন্যভাবে চিন্তা করার সুযোগ আসছে, কারণ হচ্ছে ঢাকাতে কখনোই যায় নাই, তারও কিন্তু ডেঙ্গু হচ্ছে। তার মানে হচ্ছে ডেঙ্গুটা কসমোপলিটন সিটি বা কসমোপলিটন ডিজিজ থেকে হয়তো অন্যদিকে যাচ্ছে এবং জেলা শহরগুলো বা অন্য যে সাধারণ জায়গায় বসবাস করে তাদেরও ডেঙ্গু হচ্ছে। তা এখন ডেঙ্গু হলে আমরা যে প্রথম যে কাজটা করি সেটা হলো যে ডেঙ্গুর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা আমি যদি বলি, একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা যদি বলি আমি, সেটা হচ্ছে সিবিসি। যখন ডেঙ্গু ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রথমত আমরা ডেঙ্গু ডায়াগনোসিস করার জন্য সিবিসি করব, সাথে যদি 5 দিন জ্বর যদি 5 দিনের মধ্যে থাকে সেই ক্ষেত্রে NS1 এবং 5 দিনের বেশি হলে IgM ফর ডেঙ্গু। এইটা করলে অনেক সময় IgM নিয়েও একটা ফ্যালাসি তৈরি হয় আমাদের সবার মধ্যে, যে IgG পজিটিভ হলে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। আসলে IgG পজিটিভ হলে আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই। যদি IgM পজিটিভ হয় সেই ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে। এখন এইটা হচ্ছে বেসিক পরীক্ষা যেটা আপনাকে করতে হবে, সিবিসি করতে হবে, NS1, IgG, IgM। এই যে টেস্টগুলো, যেমন আমাদের বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের সরকার কিন্তু NS1 টেস্ট সরকারি হাসপাতালগুলোতে ফ্রি করে দিয়েছে। মানে ফ্রি অফ কস্ট আমরা এখন NS1টা সহজেই করতে পারবো। সুতরাং জ্বরের রোগীর ক্ষেত্রে এখন আমরা র্যাশ আসার জন্য অপেক্ষা না করে একটা NS1 অথবা একটা সিবিসি করে ফেলতে পারি। এবং এক্ষেত্রে মানে এটা তো ডেঙ্গুর চিন্তা করছি, একটা বাচ্চার যেমন জ্বর বা র্যাশের মতো হলে তাকে তো প্রথমে হামেরও টেস্ট করতে হবে। সেক্ষেত্রে কি আর কোনো টেস্টটা করে ফেলা উচিত? মানে হামের জন্য যদি র্যাশ থাকে বা হামের জন্য যদি জ্বর হলে আমি প্রথমে জানতে চাই আমাদের যদি এরকম কনফিউশন তৈরি হয় যে এটা হইতে পারে ডেঙ্গু, হতে পারে হাম, সেই ক্ষেত্রে সিবিসির সাথে আপনি IgG, IgM ফর মিজলস, এটা এখন খুব জেলা শহরগুলোতেও হচ্ছে। সুতরাং IgG, IgM ফর মিজলস সেটা করে ফেলতে পারেন। আর মিজলসের যে অন্য টেস্টগুলো সেগুলো আসলে খুব স্পেশালাইজড সেন্টার ছাড়া হচ্ছে না, সেগুলো আসলে করা সম্ভব হচ্ছে না, সেগুলো আমরা করতে পারছি না। আর বাকি যে বিষয়টা রুটিনলি আমরা শুধু এই সিবিসি এই টেস্টটাই রুটিনলি করব বাচ্চার কন্ডিশনের উপর নির্ভর করে। যদি দেখি যে বাচ্চার কন্ডিশন খুব ভালো আছে তাহলে আমাকে প্রতিদিনই করতে হবে, বিষয়টা আসলে সেরকম মানে একেবারে স্ট্রেসফুল অবস্থায় নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাচ্চার যদি ক্লিনিক্যাল কন্ডিশন সব ভালো থাকে, সব কিছু ভালো থাকে, সেই ক্ষেত্রে আমরা হয়তো 2 দিন বা 3 দিন পর যদি সিবিসি করি সেটা করলেও তার ফলো আপের জন্য ভালো হবে। আর যেই টেস্টগুলোর জন্য আমরা একটু সতর্ক থাকবো, যেটা বললাম যে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোমের জন্য আমরা তখন ওই দিকে একটু আগাবো। অনেক অনেক ধন্যবাদ স্যার, খুব সহজে একটা গাইডলাইন দেওয়ার জন্য। নিব ছোট্ট একটি বিরতি এবং বিরতির পরই আমরা হচ্ছে গিয়ে এই ডেঙ্গু থেকে প্রিভেন্ট করা যায় কিভাবে। আমরা জানি মশারির মধ্যে রাখলেই হয়, কিন্তু তাছাড়াও আরও কিছু করণীয় আছে কিনা সে বিষয়ে জানবো।
বিরতির আগে আমরা এই যে ডেঙ্গুর বর্তমান সংক্রমণটা চলছে, বাচ্চাদের ক্ষেত্রে কি কি উপসর্গ থাকতে পারে, কিভাবে তার ম্যানেজ করা যেতে পারে, কি কমপ্লিকেশন হতে পারে, সেই বিষয়গুলি জানলাম। একদম শেষের দিকে এসে স্যার আপনার কাছে ছোট্ট করে আমি জানতে চাবো, আপনি খুব সুন্দর করে এর আগের ফেজেই বললেন যে কি কি টেস্ট করা লাগবে, কি ধরনের ওষুধ খেয়ে ম্যানেজ করতে হবে। তবে অবশ্যই প্রথম কথা একজন চিকিৎসকের কাছে যেতে হবে। সব কিছু বাদে একজন যার ডেঙ্গু হয়েছে তাকে কি করলে খুব সহজে তার রিকভারিটা হবে, এই যে শক সিনড্রোম বা অন্য কোনো জটিল অবস্থায় পড়বে না, সেটা বিবেচনায় রাখতে পারে যদি বলেন। ডেঙ্গু আক্রান্ত রোগীর ক্ষেত্রে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে তার ফ্লুইড ম্যানেজমেন্ট, এবং এমনকি যখন ডেঙ্গু রোগী যখন বাসায় থাকে তখনও কিন্তু আমরা তার লিকুইড খাবার থেকে শুরু করে এই জিনিসগুলো মেনটেন করতে বলি। আর যখন সে ব্লাড প্রেশার বা অন্য কোনো ধরনের সমস্যায় পড়ে তখন তার স্পেসিফিক ফ্লুইড ম্যানেজমেন্টের যে চার্টগুলো আছে সেইগুলো থেকে আমরা চেষ্টা করি যে ফ্লুইড ম্যানেজমেন্ট করলেই অনেকাংশেই এই ডেঙ্গু বা ডেঙ্গু শক এগুলো থেকে মানে কমপ্লিকেশন হওয়া যাবে না আগের থেকে যদি প্রতিকার থাকে। আর ডেঙ্গু রোগীর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার প্রতিরোধটা খুব জরুরি। ডেঙ্গু রোগীর ক্ষেত্রে যেটা আপনাকে আগে বললাম আমি, সেটা হচ্ছে যে মানুষ থেকে মানুষে এটা আসলে ছড়ায় না। সুতরাং আমরা যদি সতর্ক হই, আমরা নিজেরা যদি সতর্ক হই, আমরা যদি আমার বাগানের পানিটা যদি সরাই, আমার রেফ্রিজারেটরের পানিটা যদি সরাই, ক্লিয়ার পানিতে সাধারণত এইগুলো হয়, তারপর হচ্ছে এসির পানিটা যদি আমি ক্লিন করি, তাহলে ডেঙ্গুর যে এডিসের যে বিস্তারটা সেটা রোধ হবে এবং ডেঙ্গু থেকে আমরা হয়তো বের হয়ে আসতে পারবো যদি আমরা শুধুমাত্র এই অ্যাডিস মশার বিস্তার রোধের জন্য যে পদক্ষেপগুলো সেগুলো যদি সঠিকভাবে নিই। তার মানে আমি মশাটাকে প্রিভেন্ট করতে পারলে আমি ডেঙ্গু থেকে নিজেকে, ডেঙ্গুর আপনার প্রতিরোধের ক্ষেত্রে, ডেঙ্গু ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি রোল হচ্ছে আপনার অ্যাডিস মশার নিধন। অ্যাডিস মশার যদি আমরা নিধন করতে পারি তাহলে আমরা ডেঙ্গু থেকে বের হয়ে আসতে পারবো। এবং সেটা অ্যাকচুয়ালি ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সরকারি রাষ্ট্রীয় উদ্যোগ তো আসলে বিভিন্ন পর্যায়ে আছেই, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়েই কি আমাদের দেশের জন্য যথেষ্ট না। আমরা যদি ব্যক্তিগত পর্যায়ে সচেতন না হই সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগও আসলে সেই পরিমাণে কার্যকর হবে না। অনেক ধন্যবাদ স্যার। ম্যাডাম আপনার কাছে জানতে যাব, যেহেতু মানে পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিতে আপনি একদম বিশেষায়িতভাবে কাজ করেন, সেই জন্য এই সময়ে বাচ্চাদের বা বড়দেরও এই যে কী ধরনের খাবার খেলে ভালো থাকবে বা খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারবে, যেমন ফ্লুইডটা খুব জরুরি, এক্ষেত্রে তরল জাতীয় খাবারটা কতটুকু নেওয়া উচিত, এর কোনো নির্দেশনা আছে কিনা, কোনো গাইডলাইন আছে কিনা? ধন্যবাদ। আমি আসলে ডক্টর মাহমুদের ওই যে প্রিভেনশনের, আপনি যে প্রতিরোধের যে ডেঙ্গু প্রতিরোধের যে আলোচনাটা হচ্ছিল সেটা রেস ধরে একটু বলতে চাই যে আমরা যদি এই সময়টাতে আমাদের বাচ্চাদেরকে স্কুলে যখন যাচ্ছে বা বাইরে খেলার মাঠে যাচ্ছে, তাদেরকে যদি আমরা মশা যেই জায়গাগুলোতে কামড়ায় সাধারণত হাতে পাই, এই জায়গাগুলো যদি ঢেকে রাখার ব্যবস্থা করতে পারি, আমরা পোশাকটা যদি এই সময় খুব গরম, তারপর দেখা যায় যে আমরা ছোট প্যান্ট পরে সব পা খোলা রেখে যাচ্ছে, মশা শুধু নিধন করব তা না, মশার কামড় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, এটাও আমাদের একটা বাবা মাদের খুব জরুরি জিনিস যেটা বাদ পড়ে গেছে, সেটা আমার মনে হয় যে বলা উচিত। সেটা হচ্ছে যে ডেঙ্গু মশা কিন্তু সাধারণত দিনের বেলায় কামড়ায়, এবং দিনের বেলায় আমরা কিন্তু মশারি ব্যবহার করে অভ্যস্ত না, এবং আমাদের এইটাও একটু অভ্যাসটাও একটু পরিবর্তন করতে হবে যে দিনের বেলা যখন আমরা ঘুমাবো, কারণ ডেঙ্গু মশা কিন্তু কামড়াচ্ছেই আপনাকে বিকালবেলা বা দিনের বেলা, সুতরাং এটাও তো এই বিষয়ে এটাই বাচ্চারা কিন্তু দিনের বেলা ঘুমায়, বাচ্চাকে দিনের বেলা আমরা ঘুম পাড়াই, বাচ্চারা দেখা যায় যে স্কুল থেকে এসে যারা স্কুলে যায় বা ছোট বাচ্চা যারা স্কুলে যাচ্ছে না, এরা তো দিনের বেলাটা অধিকাংশ সময় ঘুমিয়ে থাকে, তো এদেরকে কিন্তু মশারির নিচেই রাখতে হবে, এটা খুবই জরুরি। এই শুধুমাত্র একটা ছোট্ট একটা কাজই তাকে ডেঙ্গু থেকে বাঁচাতে পারে। এবং আরেকটা কাজও আমাদের খুবই গুরুত্বপূর্ণ সাথে করতে হবে, সেটা যেই বাচ্চাটা ডেঙ্গু শনাক্ত হয়ে গেল তাকে আমার মশারির নিচে রাখতে হবে, এটা হচ্ছে গিয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ। জি ম্যাডাম বলছিলেন যে খাবার বিষয়, তরল জাতীয় আমরা আলোচনা করছিলাম যে তরল বেরিয়ে যাচ্ছে, তো তরলটা আমাদেরকে দিতে হবে। এক্ষেত্রে অনেকে মনে করে যে অনেক পানি খেলেই বুঝি ভালো হবে, পানি কিন্তু শুধু খেলে হবে না, এটা আমাদের কিন্তু ভুল ধারণা। অনেকে মনে করছে যে বাচ্চাকে গ্লাসের পরে গ্লাস পানি খাওয়াচ্ছি, না, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে
ওর স্যালাইন যেটা খাবার স্যালাইন যদি এরকম লক্ষণ দেখাই দেয় তাহলে আমাকে বাসায় আমি কি করতে পারি, সেটা হলো খাবার স্যালাইন খাওয়াতে হবে। আচ্ছা। শুধু পানি খাওয়ালে কিন্তু সেটা আমার আবার পানিটাকে ঝুঁকিপূর্ণ হতে পারে। জি ঝুঁকিপূর্ণ, শুধু পানি না। আর আপনি আমাদেরকে বলছিলেন পুষ্টির বিষয়টা তো এসেই যায়। পুষ্টির বিষয়টা আসলে ভাইরাস আসছে, বাচ্চার তো আসলে জ্বর আছে, তার তো খাওয়ার চাহিদা কমে গিয়েছে। তো খাবারের এই সময় আমরা বলবো যে তাকে আমাদেরকে যে খাবারগুলোতে এনার্জি বেশি, ক্যালোরি বেশি পাবে, যে খাবারগুলো খেলে সেই খাবারগুলো আমরা দেওয়ার চেষ্টা করব, এবং আমরা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে দিব। পানি এবং লবণ যেন নিশ্চিত হয় সেটা। বাচ্চারা পানি খেতে চায় না, তো এই সময় আমরা খেয়াল করে বাচ্চাদেরকে পানিটা খাওয়াবো। এবং তাপমাত্রা যে কোনো তাপমাত্রা হলেই কিন্তু, তাপমাত্রা বাড়লেও কিন্তু পানি শূন্যতা হতে পারে। সুতরাং এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় যে বাচ্চা প্রস্রাবটা করছে কিনা, প্রস্রাবটা আগের থেকে কমে এসছে কিনা, যে কোনো জ্বরের সময় এটা আমাদেরকে খেয়াল রাখতেই হবে যে প্রস্রাবের পরিমাণটা ইউরিন কমছে আউটপুটের দিকে বিবেচনা করে আমাদের তরলটা আমাদেরকে দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকেই আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং এই ডেঙ্গু সংক্রমণের সময় আপনাদের উপদেশমূলক পরামর্শ দিয়ে বাবা মাদের সচেতন করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন এবং সচেতন থাকবেন। ধন্যবাদ সবাইকে। আগামী পর্বে আবারও কোনো একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের সাথে আসবো।